আমরা বর্তমান সময়ে যেমনটি দেখছি যে পুলিশের চেইন অফ কমান্ড কোনোভাবেই কাজ করছে না এবং জনমনে কিন্তু পুলিশের প্রতি এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে, এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে। এ থেকে পুলিশ বাহিনী কিভাবে বেরিয়ে আসবে, সংস্কার কিভাবে হবে, কতটা জরুরি? না, আপনি যা বললেন যে পুলিশ একটা অর্গানাইজ ফোর্স, ডিসিপ্লিন ফোর্স, চেইন অফ কমান্ডে চলে। তো এইখানে আমরা যদি পুলিশের ব্যাকগ্রাউন্ডে ফুল লুক ব্যাক যেটা দেখি যে অর্গানাইজ পুলিশ বাহিনীর সৃষ্টি 1861-এ, তারপর থেকে পুলিশকে সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে আমরা পাকিস্তান, বাংলাদেশ, এই পুরো সময়টাই দেখি পুলিশকে পুলিশের কাজটা যেভাবে করা দরকার করতে দেওয়া হয় না। এটা বড় কারণটাই হলো পুলিশকে পলিটিসাইজ করে ফেলা। যেমন ধরুন সব গভর্নমেন্টই চায় পুলিশ আমার মতো কাজ করবে। তো পুলিশের তো একটা আমরা কিছু কথাবার্তা পুলিশ সম্পর্কে যেগুলো শুনি যে পুলিশ জনগণের বন্ধু, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা সবচেয়ে ভালো থাকতে হবে এবং জনগণকে নিয়েই পুলিশকে চলতে হবে। কিন্তু এবং জনগণের চাওয়া এবং সরকারের চাওয়াটা কিন্তু আমরা মিলাতে পারি না। সরকার যখনই যে গভর্নমেন্ট ক্ষমতা থাকে তারা চান পুলিশ তাদের মতো করে চলা। এটা কারণ একটাই যে সরকারের সবচেয়ে দৃশ্যমান বাহিনী হলো পুলিশ। যখন কোথাও কোনো মিছিল ডিসপার্স করা লাগবে, যদি কোনো সমাবেশ ভাঙতে হবে, কোথাও মানে পুলিশ অ্যাকশানের যে বিষয়গুলো থাকে এইগুলো কিন্তু এই যে একটা কথা বলে না, দে আর অলওয়েজ এট ওয়ার, পুলিশ কিন্তু সবসময় এই কাজগুলো করে থাকে। তো এখন যদি আপনার প্রতিপক্ষকে দমন করাতে হয় তাহলে প্রথম কাজটাই সরকার যাদের খেতে করে এটা হলো পুলিশ, সামনের সারিতে পুলিশকে থাকে। এই জন্য এই যে একটা দৃশ্যমান শক্তি, এই যে এবার যেটা মানে এই যে আমাদের দেশে গত 16 বছরে প্রত্যেকটা প্রতিষ্ঠানই কিন্তু সরকারি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। আপনি এখানে সামরিক বাহিনীর কথা বলেন, এখানে জুডিশিয়ারির কথা বলেন, এখানে আপনি ইলেকশন কমিশনের কথা বলেন, প্রশাসনের কথা বলেন, পুলিশের কথা বলেন, কিন্তু এইবারের সবচেয়ে বড় ভয়ঙ্কর ধাক্কাটা লাগলো পুলিশের ওপর। এটা কেন? এটা এই একটাই বড় কারণটা হলো দৃশ্যমান শক্তি পুলিশকে নানাভাবে ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু সব সময় করা হয়। আমরা এই পর্যন্ত যা দেখলাম, এর থেকে বের হওয়ার রাস্তা কি? বের হওয়ার রাস্তা আমরা এই কেয়ারটেকার গভর্নমেন্ট এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা বলতে শুনি পুলিশকে সংস্কার করতে হবে। কাঠামোর মধ্যে, এই সিস্টেমের মধ্যে থেকে যেন পুলিশ স্বাধীনভাবে পুলিশের কাজটা করতে পারে, পুলিশ যেন কোনো ভয়ভীতি তাদের মধ্যে কাজ না করে। কিন্তু আদৌ এই সময়টার পরে আর পুলিশ নিয়ে এই সংস্কারের কথাটা বলতে আপনি শুনি না। তাহলে 1/11-এর সময় যে আমরা দেখলাম কেয়ারটেকার গভর্নমেন্ট পুলিশকে সংস্কারের জন্য অনেকগুলো কাজ করেছে। আমরাও তখন ইউএনডিপির সাথে এবং সরকারের সাথে আমরা এই কাজগুলো করলাম। তারপরে কেয়ারটেকারের শেষের দিকে দেখলাম এটিতে কোনো মানে সামনের দিকে যাচ্ছে না, এটা কোনো অগ্রগতি নাই। তারপরে তো আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা আসলো, তারপর এটা বেশ কয়েকটা মিটিং হলো, মিটিং হওয়ার পরে এটার কোনো ইমপ্রুভমেন্ট আমরা দেখি না। তো লক্ষণীয় কোনো উন্নয়ন এর মধ্যে দেখা যায় নাই। তো এখন এবার আপনার যেটা আসছে, পুলিশ যে ধাক্কাটা খেলো, যে ধরনের ট্রমার মধ্যে দিয়ে পুলিশ যাচ্ছে, এখন যদি এটা না হয় তাহলে কিন্তু ভবিষ্যৎ আমি মনে করি খুবই অন্ধকার। এই জন্য এই পুলিশকে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন এটা ব্যবহার করে। তো এখন এই ইন্টারিম গভর্নমেন্ট এমন কি কোনো আপনার ওই এই যেটা প্রোটেকশন, যেটা সংস্কারের যে কথাগুলো বললাম, যে এগুলো যদি সংস্কার করে তার পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট এসে এইটাই ওই জায়গায় থাকবে কিনা, এই ধরনের কোনো প্রোটেকশন দিতে পারবেন কিনা, এই ধরনের কোনো কিছু একটা ব্যবস্থা করতে পারবেন কিনা, ঐক্যমত্যের ভিত্তিতে এরকম কোনো করার সুযোগ আছে কিনা আমি জানি না। যদি সুযোগ থাকে তাহলে ভালো, যদি সুযোগ না থাকে তাহলে আবার এই ব্যক্তি করতে পারে। এই জন্য এরকম একটা অ্যারেঞ্জমেন্ট যদি করা যায় যে সবার
ঐক্যমত্যের ভিত্তিতে যখন যারা যেই ক্ষমতা আসুক এই সংস্কারে যেন কেউ হাত না দেয়, এরকম একটা সুরক্ষা যেটা আমরা বলি, এই সুরক্ষা যদি দিয়ে যেতে পারে তাহলে আমার মনে হয় ভালো কাজ হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব নূর মোহাম্মদ। ডক্টর সিদ্দিকুর রহমান খান, যে ঐক্যমত্যের কথা জনাব নূর মোহাম্মদ বলছিলেন, সেই ঐক্যমত্য তৈরি করার জন্য আসলে রাজনৈতিক দলগুলো কতটা প্রস্তুত? দেখুন, বাংলাদেশের যে 2024 সালে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে এবং এর আগে যে 15 বছর ধরে রাজনৈতিক দলগুলোর যে সংগ্রাম হয়েছে, এর চূড়ান্ত পরিণতি তো ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এর মধ্য দিয়ে যে মানুষের আজকে 708 জনের মানে নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই সংখ্যাটা আরো বাড়বে। তো এতগুলো মানুষের জীবনের বিনিময়ে যে একটা পরিবর্তিত বাস্তবতার মধ্যে আমরা আসছি, এখন রাজনৈতিক দলগুলো তো এই দেশের মানুষের জন্যই রাজনীতি করে, তার সবাই তো এই দেশের মানুষের জন্যই রাজনীতি করে বলেই কথা বলে। তো এখন এই পরিবর্তিত বাস্তবতায় রাজনৈতিক দলগুলোকেও উপলব্ধি করতে হবে। উনি যেটা বলছেন, আজকে পুলিশ তাদের চেইন অফ কমান্ড যেটা ভেঙে গেছে, এই যে মানে আমাদের বললাম যে অডিটরদের একটা সড়ক অবরোধে সেইখানে একজন ডিসি যে নির্দেশনা দিচ্ছে, সেই যেখানে একজন এসআই এবং কনস্টেবল সেটি মানছে না, এটি তো দীর্ঘমেয়াদী আমাদের রাষ্ট্রের জন্য একটা বড় ক্ষতির সম্মুখীন হয়ে যেতে হবে। তো এইগুলো বিচার বিবেচনায় নিয়ে যারা পরবর্তীতে রাজনৈতিক সরকার গঠন করবেন তাদেরও কিন্তু বিবেচনায় রাখতে হবে যে পরবর্তীতে এই পুলিশ এই চেইন অফ কমান্ড যদি বা তাদের যে ডিসিপ্লিন সেটা যদি প্রতিষ্ঠা না করা যায় তাহলে তাদের জন্যও সেটা বিপদের কারণ হবে। ফলে উনি যেটি বললেন যে আমাদের একটা এরকম একটা সেফটি গার্ড আমাদের এখানে রাখতে হবে, যেখানে পরবর্তী রাজনৈতিক সরকারগুলো যেন একেবারে পুলিশগুলোকে নিজেদের দলীয় লাঠিয়াল হিসাবে ব্যবহার না করতে পারেন। এটা একটা রাষ্ট্রের অর্গান, একটা গুরুত্বপূর্ণ বাহিনী, সেইটাকে যেন তাদের পেশাদারিত্বের সাথে কাজগুলো করতে পারে, সেই ধরনের একটা মানে রক্ষা কবচ আমাদের এই সংস্কারের মধ্যে একটা সংস্কার কমিশন গঠিত হয়েছে, সেই সংস্কার কমিশনের মধ্যে এই ধরনের কিছু প্রস্তাবনা থাকতে হবে এবং যেগুলো যারাই আসুক না কেন কম বেশি যেন এগুলো ফলো করে, সেই ধরনের কমিটমেন্ট রাজনৈতিক দলগুলোরও একটা থাকতে হবে। না হলে আমরা কিন্তু পুলিশের প্রতি যতই আমাদের ক্ষোভের কথা বলি না কেন, যতই কিছু বলি না কেন, আমাদের দৈনন্দিন জীবনের যে নিরাপত্তার ব্যাপারটি সেটি কিন্তু প্রথমত আমাদের সেনাবাহিনী এসে সবসময় করবে না, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সবসময় সেনাবাহিনী মাঠে থাকতে পারবে না, পুলিশকে দিয়েই সেই কাজগুলো করাতে হবে। ফলে পুলিশের মধ্যে যদি কোনো হীনমন্যতা বোধ বা কোনো রকমের অভিমান কোনো রকমের হয়, সেইগুলো মানে সমাধান করার জন্য আমাদের কার্যকরী ব্যবস্থা নিতে হবে, কার্যকর ব্যবস্থা নিতে হবে, বিশেষভাবে জরুরি।